হাসিনার আমলে আড়িপাতা যন্ত্র কেনার ঘটনায় তদন্ত কমিটি গঠন, প্রধান করা হয়েছে ফয়েজ আহমেদকে। আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, জানালেন ইসি সচিব। স্থান পাবে সংলাপ, আইন সংস্কার সহ সংশ্লিষ্ট নানা বিষয়। গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা স্পষ্ট করার দাবি সালাউদ্দিনের। নিজের নাম আশায় বিস্মিত আসিফ মাহমুদ। এবং হজে যেতে পারবেন না অক্ষম ব্যক্তিরা, চেষ্টা চলছে বিমান ভাড়া কমানোর, জানালেন উপদেষ্টা। বাতিল হচ্ছে নিষ্ক্রিয় এজেন্সির অনুমোদন। আসসালামু আলাইকুম, সবাইকে মহানা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। শেখ হাসিনার আমলে গোয়েন্দা নজরদারির জন্য কেনা যন্ত্র ও সরঞ্জাম এবং এর ব্যবহার নিয়ে জানতে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বকে কমিটির প্রধান করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে একথা জানান প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম। এ সময় তিনি আরও জানান, সংবিধান সংস্কার কমিশন ছাড়া 10টি সংস্কার কমিশনের 367 সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে 37টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে। মোট 10টা কমিশনের যেগুলো আশু সুপারিশ যেগুলো বাস্তবায়নযোগ্য, সেগুলো নিয়ে আজকে আবার একটা বড় আলোচনা হয় এবং আলোচনায় জানানো হয় যে আপনারা জানেন গত সপ্তাহে 121টি সুপারিশ বাস্তবায়নাধীন আছে, তার মধ্যে 16টি অলরেডি বাস্তবায়ন হয়েছে। আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি কোনটি কবে নাগাদ শেষ হবে সেটাই থাকবে রোডম্যাপে। স্থান পাবে সংলাপ, আইন বিধি সংস্কার সহ সংশ্লিষ্ট নানা বিষয়। এদিকে নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সিইসির প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি। এমআর আসাদের রিপোর্ট। দলের কাউন্সিল পাল্টা কাউন্সিলের দ্বিধাবিভক্তির মধ্যেই নির্বাচন ভবনে সিইসির সঙ্গে দেখা করতে আসে জাতীয় পার্টির 4 সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে দলের জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও কমিশনের ওপর আস্থার কথা জানান। আমরা যেটা সমস্যা মনে করি সেটা হচ্ছে সরকারকে আমরা পুরোপুরি নিরপেক্ষ মনে করি না, তবে নির্বাচন কমিশনকে আমরা নিরপেক্ষ দেখতে চাই। আমরা নিরপেক্ষ এবং অ্যাকাউন্টেবল থাকবে। সকল নিবন্ধিত দলকে নির্বাচন কমিশন ডাকবে, কথা বলবে। দাবি করেন 18 সালের নির্বাচনে অংশ নিয়ে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনও জাপার মতো ভূমিকা রেখেছে। দলের মধ্যে অনৈক্য নিয়েও কথা বলেন শামীম হায়দার পাটোয়ারি। একটি কাউন্সিল তথাকথিত করা হয় যেটি কোনোভাবেই বৈধ কাউন্সিল না। কিছু লোকের সমাবেশ করে একটি গ্যাদারিং করলেই সেটা বৈধ কাউন্সিল হতে পারে না। সেখানে আমার জানা মতে নির্বাচন কমিশনের প্রতিনিধি ছিল না। সেখানে আমার জানা মতে বহিষ্কৃত যারা ছিল তারা বহিষ্কৃতাদেশ প্রত্যাহার না হয়ে কি করে কাউন্সিল করবে? ওই ভোটগুলোতে চরমনাই অংশগ্রহণ করেছিল 18 সালে, বিএনপি অংশগ্রহণ করেছিল, জামাতে অংশগ্রহণ করেছিল এবং ওর মাঝখানে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়েছিল, এখনো আপনি দেখবেন বাংলাদেশের অসংখ্য লোকাল গভর্নমেন্টে জামাতের নেতৃবৃন্দরা নির্বাচিত হয়ে এখনো আছে। এদিকে ইসি সচিবালয়ে ব্রিফিংয়ে সিনিয়র সচিব জানান, আগামী সপ্তাহে আসছে নির্বাচনী রোডম্যাপের ঘোষণা। রোডম্যাপ আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। সুদীজনের সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি, যেটা আইন বিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। 22টি নতুন রাজনৈতিক দলের মাঠ পর্যায়ে যাচাই বাছাই শুরু হয়েছে বলেও উল্লেখ করেন আখতার আহমেদ। 22টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে, যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। অবিচার করা হবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এমন আশা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা নির্বাচন বর্জন করবে তারাই রাজনীতি থেকে ছিটকে পড়বে। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর যৌথ অভিযানের দাবি জানান তিনি। এছাড়া গুলশানে চাঁদাবাজির ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত কিনা তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবিও জানান সালাউদ্দিন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বৃহস্পতিবার দুপুরে গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন, নির্বাচনকে যারা অনিশ্চিত করতে চায় তাদের মুখোশ জাতির সামনে উন্মোচিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এখন প্রশ্ন আসলো, কারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, অথবা বিলম্ব হোক বা অনিশ্চিত হোক সেই পরিবেশ সৃষ্টি করতে চায়, অথবা নির্বাচন না হোক সেটা চায়। সেটা জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। সুষ্ঠু নির্বাচনের আয়োজনে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন সালাউদ্দিন। নির্বাচনকে ঘিরে পতিত ফ্যাসিস্টদের বিশৃঙ্খলা দমনে যৌথ অভিযান আরও কার্যকর করার দাবি জানান বিএনপির এই নীতি নির্ধারক। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় সংখ্যা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। বাংলাদেশের মানুষ দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। তার মধ্যে 1 নম্বরের অধিকার ছিল তারা যাতে ভোটের অধিকারটা ফিরে পায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতীকী যুব সমাবেশ অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ দলের অন্যান্য নেতারা। এই সময় শামসুজ্জামান দুদু বলেন, যারা নির্বাচন নিয়ে টালবাহানা করছে তারাই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়। গণতন্ত্র নিয়ে যদি কেউ টালবাহানা করে, নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে, তাহলে বুঝতে হবে তারা স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে। সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। শেখ হাসিনা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে গণতন্ত্রের কবর রচনা করেছিল বলেও মন্তব্য করেন তিনি। গত 3টা নির্বাচনে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে কবরস্থ করেছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। গুলশানে চাঁদাবাজির ঘটনায় নিজের নাম আসায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ওই ঘটনায় তার নাম আসাটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জিম্মি করে অপুর ভিডিও ধারণের দাবি প্রসঙ্গে উপদেষ্টা শঙ্কা প্রকাশ করেন, দেশে আবার গুমের রাজনীতিতে ফিরে যাচ্ছে কিনা। আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়েও কথা বলেন আসিফ মাহমুদ। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। গুলশানে সাবেক মহিলা এমপির বাসায় 50 লাখ টাকা চাঁদা নিতে যাওয়ার ঘটনায় গ্রেপ্তার জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অপু চাঁদাবাজিতে নিজের সম্পৃক্ততা স্বীকার করে ঘটনার দিন ভোর রাতে গুলশানে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে দেখা হওয়ার দাবি করেন। আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা, সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ভিডিও ভাইরালের পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন অপুর স্ত্রী। তিনি অভিযোগ করেন, একজন রাজনৈতিক নেতা তার স্বামীকে জিম্মি করে ভিডিও ধারণ করেছেন। জানে আলম অপুর ওয়াইফ। আমি আজকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল অথবা কোনো স্পেসিফিক পার্সনের বিরুদ্ধে কিছু বলতে আসি নাই। বিষয়টি নিয়ে সচিবালয়ে কথা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। চাঁদাবাজির ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন তিনি। এই নামটা আসার পর আমি একরকম অবাকই হই। জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম 2022 সালে, যখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম তখন চিনতাম, কিন্তু গত 2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি। এক্সাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার 17 জুলাই দেখা যাচ্ছে সেটা কি আপনি কি না 17 জুলাই এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু। আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত এখনো নেননি জানিয়ে উপদেষ্টা বলেন, তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করার পরিকল্পনা রয়েছে। তফসিলের ঘোষণার আগে আপনি পদত্যাগ করবেন, বিষয়টি এরকম? হ্যাঁ, মোটামুটি এটা বলা যায়। এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সরকারের। গণঅভ্যুত্থান পরবর্তী গেল 1 বছরে সরকারের সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী বলেও স্বীকার করেন এই উপদেষ্টা। এখন পর্যন্ত তো জাতীয় এসপেক্টে যদি বলি তাহলে না পারার পাল্লাটাই হয়তো ভারী। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জয় বাংলা ব্রিগেড এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সিআইডি। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে আজ চার্জশিটটি দাখিল করা হয়। আদালত চার্জশিট গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার
তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য 11 সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। গত 27 মার্চ মামলাটি দায়ের করে সিআইডি। অভিযোগে বলা হয়, গত বছরের 19 ডিসেম্বর জুম মিটিংয়ে শেখ হাসিনা দেশবিরোধী বক্তব্য দেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। পরে ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার বিকেলে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের নামে 60 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য মিলেছে। এদিকে সাংবাদিক মুন্নি সাহাও তার স্বামীর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুদক। মানি লন্ডারিং প্রতিবেদন 2012-4-2 এবং 4-3 এবং দুর্নীতি দমন কমিশন আইন 2004-7-1 ধারায় অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নিষ্ক্রিয় হজ এজেন্সির অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। বৃহস্পতিবার রাজধানীতে হজ ও ওমরা মেলার উদ্বোধন অনুষ্ঠানে হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। বলেন, শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা হজে যেতে পারবেন না। সুরায়া মুনির রিপোর্ট, জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। রাজধানী শেরে বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনের হজ ও ওমরা মেলা উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হজের সময় যেসব এজেন্সির কোনো তৎপরতা দেখা যায় না বা নিষ্ক্রিয় বসে থাকে, তাদের অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নামমাত্র এজেন্সি, একজন লোক পাঠায়, 2জন লোক পাঠায় অথবা পাঠায় না, 3 বছর যাবত পাঠায় নাই, এইরকম এজেন্সির শত শত এজেন্সি আছে। আমরা এদেরকে মাইনাস করতে চাই। হজযাত্রীদের বিমান ভাড়া আরো কমানোর চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, আগামী বছর থেকে বিষয়টি কঠোরভাবে তদারকি করা হবে। মধ্যসত্ত্বভোগীদের এই অত্যাচার থেকে যাতে হজ ব্যবস্থাপনাকে মুক্ত রাখা যায়, আপনাদের সহযোগিতা কামনা করি। অতএব আসুন আমরা পারস্পরিক সহযোগিতা করি। আপনাদের সহযোগিতা পেলে, আন্তরিকতা পেলে আমরা 26 সালের হজ 25 সালের চাইতে আরো বেস্ট করতে পারব। এছাড়া হাজিদের থাকা খাওয়া ও মক্কা মদিনায় যাতায়াত সহ সার্বিক অসুবিধা দূর করতে সৌদি সরকারকে তাগিদ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। ডিউ লেটার দিয়েছি ক্যাটারিং সার্ভিসটা যাতে বাতিল করা হয় এবং যেই পরিমাণ বেড দিছে এই পরিমাণ একটা মানুষ শীত হয়ে ঘুমানোর সুযোগ নাই। যত সমস্যাগুলো আছে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা তাদেরকে কূটনৈতিক চ্যানেলে, পররাষ্ট্র মন্ত্রণালয়, আমরা চিঠি তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দিই, এভাবে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। আগামী 16 আগস্ট পর্যন্ত হজ ও ওমরা মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ, ঢাকা। সরকার পাম তেলের দাম কমালেও তার প্রভাব নেই বাজারে। এমনকি দীর্ঘদিনের অভ্যাসের কারণে মানুষের প্রথম পছন্দ সয়াবিন তেল। ফলে দাম কম হলেও বাড়ছে না পাম তেলের চাহিদা। কৃষি গবেষকরা বলছেন, ভোজ্য তেলের বাজারে স্থিতিশীলতা আনতে দেশীয় উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই, কারণ আমদানি নির্ভর হলে বাজার নিয়ন্ত্রণ কঠিন। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম পড়ে যাওয়ায় কমানো হয়েছে দেশের বাজারেও। মঙ্গলবার প্রতি লিটার তেলের দাম 169 থেকে নামিয়ে নির্ধারণ করা হয় 150 টাকায়। যদিও 19 টাকা দাম কমার তেমন প্রভাব নেই বাজারে, বিক্রি হচ্ছে 160 টাকা করে। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে এই দামেই বিক্রি হচ্ছে। সরকারের রেটের টাকা 8 টাকা 10 টাকা কমে গেছে, এখনো কমের মাল এখনো আসে না বাজারে। আমরা কমাল পাই না, আমাদের 58 টাকা কিনা পরে আমরা 60 টাকা বিক্রি করি। 150 টাকা হিসাবে 204 লিটারে আসে 30,600 টাকা, আমরা 29,200 টাকা বেচতেছি আগে থেকে। এদিকে 2 বছর আগেও সয়াবিন তেলের লিটার ছিল 100 টাকা, কিন্তু দফায় দফায় বেড়ে এখন তা দ্বিগুণ হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে ভোজ্য তেলের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে থাকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন BTTC। সংস্থাটির শঙ্কা, পাম তেলের মূল্য হ্রাসের সুযোগে অতিরিক্ত মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা সয়াবিন তেল হিসেবে বিক্রি করতে পারে। এক্ষেত্রে সতর্কতা জরুরি।
দেশে সূর্যমুখী তেলের দাম 370 টাকা, সরিষা 230 থেকে 300 আর রাইস ব্র্যান্ড 250 টাকা। তুলনামূলক কম হয় সয়াবিনেই অভ্যস্ত মানুষ, তাই পাম তেলের অল্প পরিমাণ দাম কমায় বাজারে এর চাহিদা কতটা বাড়বে তা নিয়ে শঙ্কা থাকছেই। এখন পর্যন্ত আমরা কম পাই নাই, আগে 160 এখন 160। যারা নিম্ন আয়ের লোক তারা ওইটা তো ওইভাবে নিতে পারে না। কৃষি গবেষকরা বলছেন ভোজ্য তেলের স্বয়ংসম্পূর্ণ না হলে বাজারে স্বস্তি ফিরবে না। সয়াবিন, সরিষা, সূর্যমুখী সহ সব তেল আমদানি নির্ভর হওয়ায় জটিলতা দিন দিন বাড়ছে। তিল, তিসি থেকে শুরু করে আমাদের সরিষা আছে এবং আমাদের একটা নতুন ফসল হচ্ছে পেরিলা ফসল আছে। এই ফসলের তেলগুলো যদি আমরা সমান তালে যদি বাড়াতে পারি তাহলে কিন্তু আমাদের নির্ভর করতে হবে না ইম্পোর্টেড সয়াবিনের উপরে। ডিএ যদি প্ল্যান করে যে আমরা এই সিজনে এই ফসলগুলো করব এবং তার মাঝে তেল ফসলগুলো ঢুকে যাবে, তাহলেই দেখবেন রেগুলেশন তৈরি হবে আমাদের, আর বিদেশ থেকে আমদানি নির্ভর সয়াবিনের উপরে আমাদের থাকতে হবে না। এক্ষেত্রে তেল ফসল আবাদ বাড়ানোর পরামর্শ এই গবেষকের। সরিষার তেল অথবা তিল, তিসি এগুলো কিন্তু আমাদের উৎপাদন বাড়িয়ে দিলেই কিন্তু আমরা দেশেই আমাদের যে তেল প্রয়োজন আছে সেগুলো আমরা মিট করতে পারবো। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 1/11-এর সময় এবং এর পরবর্তীতে রাজনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জিয়া পরিবার। তারপরও কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি তারা। বৃহস্পতিবার রাজধানীতে রূপনগর থানা ছাত্রদল আয়োজিত এক কর্মী সভায় কথা বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় বিএনপির 31 দফা দাবি অনুযায়ী দলীয় কর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি। মুদাসির আলীর প্রতিবেদন। বৃহস্পতিবার মিরপুরে রূপনগর থানা ছাত্রদল এক কর্মী সভার আয়োজন করে। এতে দলীয় স্লোগানে মুখরিত হয় চারিদিক। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। বক্তব্যে তিনি অনুপ্রবেশকারীদের সম্পর্কে দলের কর্মী ও সমর্থকদের সতর্ক করেন। বলেন, 5 আগস্টের পর এখন সবাই বিএনপি। বর্তমানে বাংলাদেশে কোনো আওয়ামী লীগ নাই, সবাই এখন বিএনপি হয়ে গেছে। যে আওয়ামী লীগ করতো সেও বলে ভাই যদি কোনোভাবে আমার আপনার কারোর সাথে যদি একটা ছবি তুলতে পারে তাহলে তো হয়েই গেছে, যে ভাই আমি তো আপনার বিএনপির একজন লোক। এই যে মিথ্যাচার, এই যে প্রবঞ্চনা, আমি আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা সকলে সতর্ক থাকবেন। আমিনুল হক বলেন, 1/11 থেকে শুরু করে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সময়ে কোনো ধরনের অন্যায়ের সঙ্গে আপোষ করেনি খালেদা জিয়া। সেই আপোষহীন চেতনাই হবে দলের আগামীর পথ প্রদর্শক। বাংলাদেশে রাজনৈতিকভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার হচ্ছে জিয়া পরিবার। তারপরেও এই জিয়া পরিবার কখনো কোনো ষড়যন্ত্রকে, কোনো অন্যায়কারীকে, কোনো বিশৃঙ্খলাকারীকে প্রশ্রয় দেয়নি। সভায় আরো বক্তব্য রাখেন দারুস সালাম থানার আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সভাপতি রবিন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, রূপনগর থানার আহ্বায়ক আরিফুল ইসলাম সহ অন্যান্য নেতারা। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। তিস্তার পানি বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় প্লাবিত হয়েছে লালমনিরহাটের নিম্নাঞ্চল। এতে 4 উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বৃহস্পতিবার পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজে 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। উজানের ঢল ও টানা বৃষ্টিতে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে দ্রুত বাড়ছে নদীর পানি। বৃহস্পতিবার দুপুর থেকে পানি বিপদসীমার 18 সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে। এতে হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে। 10টার সময় পানি উঠছে, খুব কষ্ট হয়েছি। এ পর্যন্ত খাদ্য করতে পারিনি। আমরা বাঁধের উপরে আছি, গতকাল থেকে পানি থেকে ডুবে আছি। কেউ কিছু সংবাদও নেয় না, খবর নেয় না, কোনো কিছু পাই নাই। কুয়াগারা হয় না, আর মেলা কিছু হয়ে গেছে। গরু বাছুর ঘাস খেলাম কেনা, খেয়ারটা ফুরে আছে, খেয়ার নাই, চলে ঘাস কাটা হয় না। পানি ভাই সইয়া 11টার পর থেকে পানি বাড়তেছে। আরো কতটুকু বাড়বো সেটা তো আমরা বলতে পারতেছি না ভাই। হ্যাঁ, যত বেশি বাড়বে তত আমাদের ক্ষতি হবে। পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণে নদীর পানি বাড়ছে। তবে 24 ঘন্টার মধ্যে পানি আবার কমে যেতে পারে। কালকের পর থেকে পানি পূর্বাভাস অনুযায়ী পানি নেমে যাওয়ার কথা।
আমাদের পানি যে বাড়তেছে তার জন্য আমাদের কিন্তু সাপ্লাই জিও ব্যাগ আছে আমাদের অফিসে, পাশাপাশি আমাদের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে আমাদের জুরিডিকশনের 40 কিলোমিটার, আমরা সার্বক্ষণিক মনিটরিং মধ্যে আছি। পানি বাড়ার কারণে বন্যার সংখ্যা দেখা দিয়েছে নদী তীরের মানুষের মধ্যে। ত্রাণ সহায়তা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সরকার থেকে সবসময় সচেতন আছি, আমাদের সকল ইউনো মাঠে আছে এবং ত্রাণ কোনো 400-500 মেট্রিক টনের বিষয় না, আমরা তালিকা করতেছি যাদের যে ধরনের দরকার আমরা সেভাবেই দেব। একজন মানুষও যাতে না খেয়ে থাকে না বা কষ্টে না থাকে সেই ব্যবস্থা আমরা করতেছি। ত্রাণের বদলে স্থায়ী সমাধান হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তিস্তা পাড়ের মানুষের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর 1 সপ্তাহের মধ্যে যথাস্থানে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি অবৈধভাবে পাথর উত্তোলনের সাথে জড়িতদের তালিকাও চেয়েছেন আদালত। বুধবার রাতে অভিযানে উদ্ধার 85টি ট্রাকে থাকা 35,000 ঘনফুট পাথর নদীতে ফেলা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। শিপার চৌধুরীর সহায়তায় কাজী পাপ্পু রিপোর্ট। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর 1 সপ্তাহের মধ্যে যথাস্থানে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ নিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে অন্য এক রিটের শুনানি হবে আগামী রোববার হাইকোর্টের একটি বেঞ্চে। রিটে ঘটনার তদন্ত করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র ও পরিবেশ সচিব ছাড়াও আইজিপি, সিলেটের ডিসি, কোম্পানিগঞ্জের ইউনো সহ 10 জনকে এতে বিবাদী করা হয়েছে। গভর্নমেন্টের কোনো সংস্থার কোনো ব্যর্থতা থেকে থাকে, তারা জড়িত থাকেন এবং যদি কোনো ব্যক্তি জড়িত থাকেন তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য এবং সেখানে গভর্নমেন্টের কি পরিমাণ ফিনান্সিয়াল এবং পরিবেশগত ক্ষতি হয়েছে সেটার একটা রিপোর্ট দেওয়ার জন্য। আগামী 7 দিনের মধ্যে বাংলাদেশের যেখানে যেখানে এই সাদা পাথর গিয়েছে সেগুলো স্থানীয় প্রশাসন এবং ল এনফোর্সিং এজেন্সির সহযোগিতায় এগুলো এনে আবার ওই জায়গায় প্রতিস্থাপন করার জন্য বলা হয়েছে এবং আগামী বৃহস্পতিবার আবার বিবাদীদেরকে বলছেন কতদূর পদক্ষেপ নেওয়া হবে সেটি আদালতকে অবহিত করার জন্য। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা সোনাখ্যাত ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাট নিয়ে আলোড়ন শুরু হয়। স্থানীয় বাসিন্দারা জানান প্রশাসনের নাকের ডগায় দিনে রাতে সমান তালে কোটি কোটি টাকার সাদা পাথর লুট হচ্ছে 5 আগস্ট পট পরিবর্তনের পর থেকে, যার কারণে বিলীন হওয়ার উপক্রম সাদা পাথর। সাদা পাথর বলতে কি নাই কিছু, এখানে হাজার হাজার কোটি টাকার পাথর লুটপাট হয়েছে। পাথরগুলো আর নাই, আগে যে সৌন্দর্যটা ছিল, আগে আমরা গেলে যে একটা সুন্দর লাগতো, সব জায়গায় সাদা পাথর ছিল, এখন অ্যাকচুয়ালি কিছুই নাই। এই জায়গায় আসছিলাম সাদা পাথর ভোলাগঞ্জ, সেই সময় প্রচুর পাথর ছিল, সৌন্দর্য অনেক ছিল। বর্তমানে দেখা যাচ্ছে যে প্রচুর পাথর লুটপাট হয়ে যেতেছে পারে, ভোলাগঞ্জের সৌন্দর্য হারিয়ে যেতেছে। আছে সরকার আর কি একটু দৃষ্টি করুক, একটু নজর দেখ যেন মানুষ আর বাইরে আসবে, এটা আমাদের দেশেরই সুনাম, আমাদের দেশের সম্পদ। সামাজিক সব বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় তোলপাড় শুরু হলে দৌড়ঝাঁপ শুরু করে স্থানীয় প্রশাসন। বুধবার দিনভর চলে অভিযান। 100 শতাধিক গাড়ি তল্লাশি করে 80টি ট্রাক থেকে প্রায় 35,000 ঘনফুট পাথর উদ্ধার করে নদীতে ফেলা শুরু করে প্রশাসন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে ঢাকার ডেমরার সারুলিয়ায় র্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ডেমরার সারুলিয়ার শুকরশী ঘাট এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে 7টি প্রতিষ্ঠান থেকে আনুমানিক 40,000 ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 61,800 ছাড়িয়েছে প্রাণহানি। আল জাজিরা সাংবাদিক হত্যার প্রতিবাদে ইসরায়েল, যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন রাজি না হলে কঠিন পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই মৃত্যু হয় 61 জনের। মানবিক সহায়তা নিতে গিয়ে 37 এবং ক্ষুধা অপুষ্টিতে মারা যায় 8 জন। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত অনাহারের মৃত্যু হয়েছে 235 জনের। গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। সম্প্রতি মারা যাওয়া আনাস আল শরীফ সহ নিহত সকল সাংবাদিকের স্মরণে প্রতিবাদ মিছিল, সমাবেশ ও র্যালি হয়েছে ইসরায়েল, যুক্তরাজ্য, মেক্সিকো, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে। এদিকে ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত বিষয়ক আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর তিনি কথা বলেন।
অন্যদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট পুতিন রাজি না হলে তাকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় আসন্ন শীর্ষ বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা আনাদোলু। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। 2026 আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। সদ্য সমাপ্ত আফ্রিকা সফরে দারুণ সাফল্য পাওয়ার পর এবার ইংল্যান্ড সিরিজ খেলতে যাচ্ছে আজিজুল হাকিম তামিমের দল। আগামী 5 সেপ্টেম্বর লাভপুরের হাসলে গ্রাউন্ডে শুরু হবে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ। 7 সেপ্টেম্বর একই মাঠে দ্বিতীয় ম্যাচ এবং 9 সেপ্টেম্বর ব্রিস্টলের সিটি ইউনিট গ্রাউন্ডে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। 12 ও 14 সেপ্টেম্বর শেষ 2 ওয়ানডে ম্যাচ হবে লন্ডনের বেকেনহাম কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে। শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে হাসিনার আমলে আড়িপাতা যন্ত্র কেনার ঘটনায় তদন্ত কমিটি গঠন, প্রধান করা হয়েছে ফয়েজ আহমেদকে। আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, জানালেন ইসি সচিব। স্থান পাবে সংলাপ, আইন সংস্কার সহ সংশ্লিষ্ট নানা বিষয়। গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা স্পষ্ট করার দাবি সালাউদ্দিনের। নিজের নাম আসায় বিস্মিত আসিফ মাহমুদ। এবং হজে যেতে পারবেন না অক্ষম ব্যক্তিরা, চেষ্টা চলছে বিমান ভাড়া কমানোর, জানালেন উপদেষ্টা। বাতিল হচ্ছে নিষ্ক্রিয় এজেন্সির অনুমোদন। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।